শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা 10 দিন বন্ধ থাকার পর বিকেল 3টে থেকে দেশে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, সব গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে 3 দিন মেয়াদের 5 জিবি ডাটা বোনাস দেওয়া হবে। প্রথম দিনে ইন্টারনেটের গতি ছিল কম, তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো কয়েকটি প্ল্যাটফর্ম এখনই চালু হচ্ছে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িতদের শাস্তি দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আজ আর্থিক সহায়তা দেন তিনি। বলেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা আন্দোলনে অনুপ্রবেশ করেছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে জানিয়েছে দুদক। বেনজিরের সম্পদের বিষয়ে যে তদন্ত চলছে তার অগ্রগতি প্রতিবেদন আজ উচ্চ আদালতে জমা দেয় দুর্নীতি দমন কমিশন। সংস্থার আইনজীবী জানিয়েছেন, দ্রুতই এ তদন্ত শেষ হবে। এবার বিস্তারিত সংবাদ। বিকেল 3টা থেকে দেশে চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট। ক্ষতিপূরণ হিসেবে সব গ্রাহককে 3 দিন মেয়াদের 5 জিবি ডেটা বোনাস দিবে মোবাইল ফোনের অপারেটররা। 31শে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। মাশরেক রাহাতের রিপোর্ট। টানা 10 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট। বিকেল 3টা থেকেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট সেবা সচল পেয়েছেন, যদিও এর গতি ছিল কম। আর চালু হলেও বন্ধ হওয়ার আগে গ্রাহকরা মোবাইলে যে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন তার অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে ক্ষতিপূরণ হিসেবে সবাই আজ থেকে 3 দিনের জন্য 5 জিবি ডাটা বোনাস পাবেন। নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ফেসবুক সহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো কবে থেকে আগের মতো ব্যবহার করা যাবে কথা বলেন সে বিষয়েও। ইঙ্গিত দেন 31শে জুলাই এই নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে, আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায়। 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশ পুরোপুরি কখনোই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি, এমনটা দাবি করে সহিংসতায় ডাটা সেন্টার সহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় নিহতের পরিবারের মধ্যে সকালে গণভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা আন্দোলনে ছদ্মবেশে অনুপ্রবেশ করেছিল জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের মধ্য থেকে 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন তিনি, যার মধ্যে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন।
হৃদয় বিদারক এমন পরিবেশে আবেগ সংবরণ করতে পারেননি প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ সালের ১৫ই আগস্ট তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে। তাই স্বজন হারানোর বেদনা তিনি অন্তর থেকে উপলব্ধি করেন। জানান, আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। মানুষ মেয়েদের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। সরকার প্রধান বলেন, তিনি নিহতদের পরিবারের পাশে আছেন। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন ব্যথা ভুলান না, সেটা আমি জানি, তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক সেটা আমি চাই। এর আগে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচহুয়া ডি চিনচিক্রু প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে আসেন। সে সময় প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনের ছদ্মবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছিল। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আরও বলেন, নিহতদের সঠিক সংখ্যা নির্ণয়ে অনুসন্ধান চলছে। তাদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার কতজন সেটা নির্ধারণেরও কাজ চলছে। সব যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। ১৩৬ প্লাস ১১, এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আমাদের দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের যে আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, এর সাথে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সেই সঙ্গে বাড়ানো হয়েছে অফিসের সময়ও। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সড়কে বেড়েছে যানজট, ভোগান্তি বেড়েছে কর্মজীবীদের। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। সপ্তাহের প্রথম কর্মদিবস, পুরনো চেহারায় ঢাকার রাজপথ। সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়দাবাদ, মতিঝিল, বনানী, মহাখালী সহ বিভিন্ন রাস্তায় সৃষ্ট হয় প্রচণ্ড যানজট। কারফিউ শিথিল করে সরকারি বেসরকারি অফিস চলতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘন্টা চলবে। সবার অফিস
একই সময়ে শুরু হওয়ায় দেখা দিয়েছে এমন যানজট। গাড়ি পেতে স্বাভাবিক সময়ের চেয়ে একটু এখন চাপ বেশি, যেহেতু হঠাৎ করে একটা শিফট হয়েছে, যার কারণে একটু গাড়ি পেতে কষ্ট হচ্ছে। কিছুদিন যে অবস্থা ছিল তার সাথে এখন অনেকটা ভালো, আমরা আরামে যাতায়াত করতে পারতেছি, রাস্তাঘাট একটু জাম। টাইম গভর্নমেন্ট যদিও 3টা বলে, যে প্রাইভেট কোম্পানিগুলো তো 3টে ছাড়ে না। অফিসে যেতে না যেতে আবার একটা তাড়া থাকে যে আবার ব্যাক করতে হবে, গাড়ি পাবো কিনা, মন দিয়ে কাজটা করা যায় না। রাজধানীতে যানজটের অন্যতম আরেকটি কারণ কোটা আন্দোলনকে ঘিরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দুটি সেবা ব্যবহার করতে না পারা। অনেকেই বাধ্য হয়ে হেঁটে যাচ্ছেন অফিস। আগে রেগুলার আমার দেখা যাচ্ছে ফার্মগেট থেকে এখানে আসতে আমার 15 থেকে 20 মিনিট লাগতো, আর এখন 1.5 ঘন্টা, তারও বেশি অনেক সময় লাগতেছে। এখন তো নেট নাই, এখন তো হচ্ছে আমার আন্দাজেই যেতে হয়। এখন ড্রাইভার হচ্ছে একটা ভাড়া চাচ্ছে, তাদের সাথে হচ্ছে দর কষাকষি করে হচ্ছে আমার আসা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস বন্ধ, তারপরে মেট্রো রেল বন্ধ, বেশিরভাগ যাত্রী প্লাস বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এদিক দিয়ে আসতেছে। তারপরে আমরা মোটামুটি যতটুক পারতেছি এতটুক আমরা টাইনা রাখতেছি। বিকেল 3টার মধ্যেই অধিকাংশ সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম শেষ হওয়ায় কারফিউ শুরুর আগেই বাড়ি ফেরার তাড়া থাকে সবার। ফলে প্রায় সারাদিনই গুরুত্বপূর্ণ সব মোড়ে যানজট লেগেই থাকে। তবে সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় প্রধান সড়কগুলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে উচ্চ আদালতকে আজ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেনজিরের সম্পদের বিষয়ে যে তদন্ত চলছে তার অগ্রগতি প্রতিবেদন আজ সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে জমা দেয় দুদক। সেখানেই একথা জানানো হয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানিয়েছেন দ্রুতই এ তদন্ত শেষ হবে। তিনি আরও জানান, অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু রয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আজকের মধ্যে জমা দিতে গত 23শে এপ্রিল দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। আমরা পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি এবং আমরা বলেছি এগুলোতে দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন, কাজেই এটা দ্রুতগতিতে চলে যাচ্ছে। অনুসন্ধান যে পর্যন্ত হয়েছে তার সর্বশেষ আপডেট দিয়েছি এবং আমরা এটাও বলেছি অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে হামলা চালানো হয়। গ্রেফতার 4 ছাত্রদল নেতা এমনটাই স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গেল 19শে জুলাই মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনের পাশে এভাবেই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর থেকে রেহাই পায়নি কাজীপাড়া মেট্রো রেল স্টেশনও। ওই অগ্নিকাণ্ড আর ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ডিবি গ্রেফতার করে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, বিজয় 71 হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ফেরদৌস রুবেলকে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ দাবি করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওই সহিংসতা হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং তারা আরও 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়। এদিকে দুপুরে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে গঠিত তদন্ত কমিটি। আমরা আশা করছি যে 10 কার্য দিবস পরে আমরা ক্ষতির পরিমাণ আমরা বলতে পারবো, কোনটা রিপ্লেস করতে হবে, কোনটা মেরামত করতে হবে, সেই বিষয়গুলি আমরা বলতে পারবো। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 2 মেট্রো রেল স্টেশন থেকে সহিংসতার নানা আলামত সংগ্রহ করেছে সিআইডি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। যারা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে
তারা প্রশিক্ষিত। দেশের প্রতি এদের কোনো ভালোবাসা নেই বলেছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। সকালে ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে গিয়ে তিনি বলেন, এত ধ্বংসযজ্ঞের পরও মানুষের অসুবিধার কথা চিন্তা করে এখনকার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। পরিকল্পিতভাবেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দাবি করে তিনি জানান, যতই ক্ষতি করুক না কেন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পরে মন্ত্রী মহাখালী ডেটা সেন্টার, বিটিভি ভবন ও মিরপুরে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন করেন। দেশে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে তৈরি পোশাক শিল্প খাতেও। প্রায় 4,000 কোটি টাকার অধিক আর্থিক ক্ষতিতে পড়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাত। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। দেশের সাম্প্রতিক সহিংসতা, কারফিউ ও এর প্রভাবে ইন্টারনেট বন্ধে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যবসায়ীরা বলছেন, এই সময়টিতে পণ্য উৎপাদন, জাহাজীকরণ, ক্রেতাদের সাথে যোগাযোগ সবই বন্ধ ছিল, ফলে ক্ষতিতে পড়েছেন তারা। আমি ইম্পোর্টটা তো বাদই দিলাম, এক্সপোর্টের ক্ষেত্রে এসএকুডা বলেন, যাই বলেন, কানেক্টিভিটির ব্যাপার আছে, ওগুলো বিভিন্ন দেখলাম যে বিভিন্ন ক্লায়েন্টে কিছু কিছু কার্গো আছে, ওগুলি গুডস রেডি শিপ করতে পারছে, কিছু ইন্সপেকশন করতে পারছি না, ওটা মোটামুটি বুঝ দেওয়া যাবে বিকজ গুডস রেডি। বাট যে গত 3-4 দিনে যে প্রোডাকশন লসটা হয়েছে, ওটা আমি টাইম লস আমি কখনো কাভার করতে পারবো না। এখন যে জায়গায় ওই প্রোডাকশনটা চালাবো, ওখানেও তো একটা প্রোডাকশন চলার প্রোগ্রাম ছিল, তো ইটস এ স্নোবল এফেক্ট আর কি। বিজিএমইএ এর প্রাথমিক তথ্য মতে তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তবে মূল ক্ষতি প্রকাশ পাবে বিদেশি ক্রেতাদের মনোভাব জানার পর। ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথাও জানান তারা। আমাদের বায়ারগুলি আমাদেরকে এখনো জানাতে পারছে না তারা আসলে এই 5-6 দিনের দেরিতে ডিলে হওয়ার কারণে কি পরিমাণ তারা ক্ষতি হয়েছে, তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এমন অবস্থায় দেশে ব্যবসার জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। এখন যে দেশে কারফিউ চলছে, অথবা এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। বিজিএমইএর হিসেবে চট্টগ্রামে প্রায় 600টি তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে। এগুলোতে কাজ করে প্রায় 7 লাখ কর্মী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা 10 দিন বন্ধ থাকার পর চালু হলো মোবাইল ইন্টারনেট সংযোগ। প্রথম দিনে গতি কম, আপাতত বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো অ্যাপস। সহিংসতাকারীদের শাস্তি হবে জানালেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দান। 147 জনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন, আদালতকে জানিয়েছে দুদক। তদন্তের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।